আজ সকালের দেখতেই পাচ্ছ মিথিল কি সুন্দর করে খেলছে। নর্মালি এরকম সুন্দর করেও খেলে, মাটিতে খেলে। কে জানে যে আজ ওর এত বড় বিপদ আছে। যদি গুণাক্ষরেও আমি টের পেতাম, বা আমার মতো অনেক মাই আছে, যদি গুণাক্ষরেও তার বাচ্চার কোনো বিপদ আছে যদি টের পায়, তাহলে সেই দিন হয়তো বা নিজের থেকে এক ফোঁটাও তার বাচ্চাকে আড়াল করবে না, বা মানে চোখের থেকে দূরে সরাবে না। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আমার ছেলের আজকে এরকম অবস্থা হবে। প্রতিদিনের মতো আমিও সেদিনকার রান্নাবান্না করছিলাম, আর ছেলে আমার নর্মাল খেলাধুলা করছিল, সংসারে কাজ বাজ করছিলাম। ও যেরকমটা প্রতিদিনই করে, ওকে ছেড়ে দিয়ে আমি অনায়াসে সমস্ত কাজই করি। কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে সত্যি বন্ধুরা আমি ভাবতে পারিনি। আমার সেই মুহূর্তটা, সে আমার কি অবস্থা ছিল, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। আশেপাশে যতগুলো টোটোওয়ালার নাম্বার ছিল সবাইকে ফোন করে নিয়েছি, কোনো টোটোওয়ালা নেই। যেহেতু আজকে হাটের দিন ছিল, সবাই হাটের ব্যস্ত ছিল। কোনো মতে কাউকে দিয়ে, একজনকে দিয়ে আমি একটা ব্যান্ডেড আনিয়ে লাগিয়ে রেখেছিলাম। আর ঘরে একটা নর্মাল মলম ছিল, সেই মলমটা দিয়ে রেখেছিলাম। যেহেতু হাটটা ভালো করে আমাকে ধরতেও দিচ্ছিল না, দেখতেও দিচ্ছিল না, তাই বুঝতে পারিনি ক্ষতটা এতটা। তো আমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তো বলে যে আমি তো একটু অনেকটাই দূরে আসছি, মানে ফালাকাটা ছাড়িয়ে আসছি, আমার যেতে একটু সময় লাগবে। বিশ্বাস করবে না বন্ধুরা, সেই মুহূর্তটা ঠিক যেই সময় মিথিলের হাত কেটে গেল, আমি ওর রক্ত দেখে, সত্যি কথা বলতে তোমরাও জানো যে আমি কতটা ভীতু বা কতটা ভয় পাই, আর আমি কতটা মানে প্যানিক করি সব জিনিস দেখলে। মানে কি বলবো, আমার না মানে আমি নিজের মধ্যে থাকতে পারি না সেই সময়টাতে। মানে আমার মাথায় কাজ করে না। আমার সেই রক্তাক্ত অবস্থা দেখলে তো আরোই না। যখন পড়ে যায় মানে তখন আমি না ফট করে ওকে তুলছি, আমি ভাবছি মাথায় হাতে ব্যথা পেয়েছে, মাথাটা এসে করলাম, তো দেখি যে না, মাথায় ব্যথা পায়নি। তো আমাকে না খালি হাতটা এরকম করে দেখাচ্ছে। যেই বিশ্বাস করো আমি হাতটা দেখলাম, আর এত রক্ত দেখে আমার মাথা পুরো ঘুরে গিয়েছে। সঙ্গে সঙ্গে জেঠিমাদের বাড়িতে ছুটে গেছি। তো জেঠিমাদের বাড়িতে হচ্ছে লাল একটা গাছের পাতা আছে, ওটা দিল, একটু ব্যান্ডেজের কাপড় ছিল, ওটা দিয়ে পেঁচিয়ে রাখলো। তারপরে দোকান থেকে ব্যান্ডেজ এনে ওকে খাওয়ালাম। এদিকে দেখো রান্না করছি আর ছেলেকে খাওয়াচ্ছি, এটা সকালের খাওয়া। মিথিলকে খাইয়ে তারপরে আবার মিতাংশকে খাওয়াবো। তো এইভাবেই আমার কিন্তু দিনটা চলে। তো হট করে বিকেলের দিকে যে এরকম অবস্থা হয়ে যাবে, আমার হৃৎপিণ্ডটা কেটে দিয়েছে বন্ধুরা। যখন মিথিল এই ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম, ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওকে সেলাই করছিল, আমার প্রত্যেক মানে ওর একটা সেলাই পড়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল আমার ভেতরে কেউ, আমার একদম হৃদয়ে কেউ সেলাই করে দিচ্ছে, আমার হৃৎপিণ্ডটা কেটে কেউ সেলাই করে দিচ্ছে। এত কষ্ট লাগছিল আমার সেই মুহূর্তটা। এরকম করে তো মাঝে মাঝেই পড়ে যায় আমি, মানে খেলার ছলে ওটা নেই, কারণ বাচ্চারা যখন নতুন হাঁটা শিখে একটু পড়ি। আর ও এই যে এগুলো ধরে ধরে হাঁটে আর কি, মানে এগুলো ধরে ধরে ও চায় যে এটাও ওর সাথে সাথে হাঁটুক, এরকমটাকে। দুই ভাই খাওয়া দাওয়া করে আমার লম্বা চওড়া একটা হৃৎপিণ্ডের ঘুম মানে দিল। ভিতরটা যে কি অবস্থা হয়ে যায়, যখন এই ইমার্জেন্সিতে একবার বড় ছেলেকেও নিয়ে গেছিলাম, যখন ওর নাক দিয়ে রক্ত বেরিয়েছিল, মিতাংশ কি আর খাচ্ছে? সেই ছোট ছেলেকে কি নিয়ে খাচ্ছে গেলাম। তুমি বলো? কি এটা? কলা। মিতাংশ খাচ্ছে কলা, আর মিথিলকে এই সকালে ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো উঠলো পরে ওকে ভাত খাওয়ালাম, দুপুরে খায়নি। আর মিতাংশ খাওয়া দাওয়া করে 12টার দিকে ঘুমিয়েছে। সাথে সাথে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, আর বাবারও ভাত দিয়ে আসছি আর কি ঘরের মধ্যে, কারণ বাবা ঘরেই খায় আর কি, তো ফ্যানের হাওয়াতে, তো সেই জন্য স্নান ধান করে বাবা ওখানেই খাবে। বাবার ভাত ঠাত ঘরে দিয়ে আসলাম। তো বাবা এখনও স্নানই করেনি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই জন্য খেয়ে নিয়েছি। এখন এই ছেলেদের নিয়ে চলতে হবে কতক্ষণ বলো তো, ঘোরাঘুরি করতে করতে রাত্রি 8:30 অবধি। তারপরে দুই ছেলে যখন ঘুমাবে, তারপরে আমি রাতের রান্না করব। আর তারও মধ্যে তো কতবার নিবে, এসে যখন নিবে তখন ফট করে জামা কাপড় আনবো, জামা কাপড় ভাঁজ করবো, বিছানা ঠিক করব,
তারপরে কলে পরে বাসন আছে, এই যে আমরা এখন খাওয়া দাওয়া করলাম সেই বাসনপত্র ধুবো, এরকম করতে করতেই আমার দিন যায়। পরে রাত্রে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, দেখা যাক শেয়ার করতে পারি কি না, কারণ আমি এখন থেকে সমস্ত কিছুই বরের পারমিশন নিয়ে করব। ও যদি পারমিশন দেয় তাহলেই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যদি ও পারমিশন না দেয় তাহলে কিছু শেয়ার করব না। এখন কেন বলছি বরের পারমিশন ছাড়া, কারণ আমার সুখ দুঃখ ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছুই ওকে নিয়ে, আর ওই দেখে আমি খারাপ থাকলেও ওই আমাকে দেখে মন, ভালো থাকলেও আমার মন ওই দেখে, সেই জন্য ওকে ছাড়া কিছু না। কেন জল, কত জল খাচ্ছে বন্ধুরা, বিশ্বাস করবে না, অনেকক্ষণ ধরে খালি জলই যাচ্ছে জলই যাচ্ছে, জল খেতে খেতে পেটটা ফুলিয়ে ফেলেছে। কলা খেলে কেউ জল খায়? তো চলো ওকে জিজ্ঞেস করে যদি ও পারমিশন দেয় তাহলেই বলবো, আর না হলে নচেত চলো রাস্তায় যাই। এখন বাড়িটাতে গরম লাগছে, বাড়ির সামনে রাস্তায় ঠান্ডা আছে, ওখানে গিয়ে ছেলেদের নিয়ে বসে থাকি। এই মুহূর্তটা পাশের বাড়ি এক ননদ ভিডিও করে দিছিল, আর ভিডিওটা করেছিল এই কারণে যে তোমাদের দাদা ভাইকে আমি মানে দেখানোর জন্য আর কি করেছিলাম। ও বলছিল যে আমাকে একটা ফটো ভিডিও করে পাঠাও, তাহলে আমার বাচ্চা, আমার সোনা বাচ্চা কিচ্ছু বলতে পারে না, খালি অসহায় চোখ দিয়ে আমার দিকে তাকায়। আমার ওই মুহূর্তটা যখন ওকে সেলাই করছিল শুধু আমার দিকে তাকিয়েছিল যে মা আমাকে এত কেন কষ্ট দিতেছো, কেন আমাকে এখান থেকে বের করছো না, কেন তুমি কাউকে কিছু বলতেছো না যে আমাকে কেন এভাবে সেলাই করছে। আমার সেই মুহূর্ত, আমার সোনা বাচ্চা, আমি সেই মুহূর্তটা আমি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল যে মাটি ফেটে যাচ্ছে আর আমি তার ভিতরে ঢুকে যাচ্ছি। আরও করুণ দৃশ্য যখন আমার সামনে আমার ছেলেটাকে সেলাই করবে সেই জিনিসগুলো রেডি করছিল, সুতো এগুলো রেডি করছিল, আমি যখন দেখছিলাম হে ভগবান, আমি বলে বোঝাতে পারবো না। আমি ছিলাম না বাড়িতে, তো আমি বাড়ির থেকে বের হয়ে যাই প্রায় 11:30টার দিকে। আর কী যে একটা অবস্থা হয়েছে বাড়িতে সেটা হয়তো তোমাদের যতটা পেরেছি বা আমি যতটা পেরেছি ভিডিওতে দেখাতে, ওই ক্লিপটা এটা হয়তো বা ইউটিউবে রেস্ট্রিকশন দেওয়াটাও বোধহয় ঠিক হবে না। আমি যেটা এসে দেখলাম, যে শুনলাম, দেখতে পারিনি এখনও, হাতের মধ্যে ব্যান্ডেজ লাগানোই আছে, অনেকটাই নাকি কেটেছে আর রক্ত পুরো সারা শরীরে। এমন একটা দিন যে আমি বাড়িতে ছিলাম না, তারপরে টোটোও পাইনি। আসলে ছোটো ছেলে এখন নতুন হাঁটতে শিখেছে, যার কারণে হচ্ছে ও ছোটোছুটি চারদিকেই হাঁটাহাঁটি করতে থাকে, বসে থাকতে চায় না। এটাই হচ্ছে বাচ্চাদের বৈশিষ্ট্য। তো এবারে মৃত্যু একা মানুষ, মানে কী যে দিন যায় সেটা আমরা পুরোপুরি ভিডিওতে তুলে ধরতে পারি না এভাবে। একে তো বড়ো ছেলে সারাদিন কলের পাড়ে জল নিয়ে ব্যস্ত, মানে দিনে 4 থেকে 5খানা ড্রেস চেঞ্জ করতে লাগে। হ্যাঁ, তোমরা তো দেখছোই, বুঝতেই পারছো। আর হয়তো শুনতে অনেক সময় খারাপও লাগে যে ও মানে সবসময় বলে যে আমি একা একা একা, আর তোমাদের হয়তো শুনতেও খারাপ লাগে, যার জন্য তোমরা অনেক সময় কমেন্ট করো যে তুমিই একমাত্র মা হয়েছো পৃথিবীতে, আর কেউ মা হয়নি, সবাই হচ্ছে যে সবার হেল্প করার মানুষ থাকে আর তোমাকে কেউ হেল্প করার নেই। তোমাকে কেউ হেল্প করার নেই, আর আমরা যে কাউকে দায়ী করছি বা তার দোষের ভার দিচ্ছি সেটাও তো না। তো অনেক সময় কী হয়, অনেক কমেন্ট এমন আসে যে তাদের মনে হয় যে আমাদের কিছু কথাতে সহ্য হয় না, মানে অসহ্য। তো হ্যাঁ, হতেই পারে, আমাদের ভালো নাও লাগতে পারে, তো সেটা বুঝতে পারি। তার যে মানসিকতার পরিচয়টা সেটা তো উনি কমেন্টের মাধ্যমে দিয়েই দেয়, তারপরে ওইগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। কিন্তু খারাপ লাগে, কারণ হচ্ছে যে না আমরা খারাপ, আমি খারাপ সেটাও বলতে যাব না, আমি ভালো আমি সেটাও বলতে যাব না, কারণ আমি জানি আমরা আমাদের জায়গায় ঠিক। আমরা কেন ভালো হতে যাব, কেন খারাপ বলতে যাব নিজেকে, ওইভাবে ওই রকম না আমি
যে আমি নিজেকে খারাপ বলবো, আবার নিজেকে ভালোও বলবো। আমি আমার জায়গায় ঠিক, এতটুকু বলছি। তোমাদের কোথায় তোমরা কি বলো না বলো, কোথায় কি কমেন্ট করো না করো, আমার তাতে কোনো যায় আসে না। যে তানিশ মেরুদণ্ডহীন, তানিশ হচ্ছে যে বইয়ের কথায় চলে, তানিশ হচ্ছে মানে অনেক কিছু আর কি। অনেক সময় অনেক কিছু চোখে দেখতে পাই, যেগুলো মানুষ ইচ্ছে করেই করে, এই জিনিসগুলো ক্রিয়েট করে। তো ওগুলোতে আমার কোনো যায় আসে না। তোমরা যখন তোমরা যা বলার, আমি সবাইকে বলছি না, দু একজনকেই বলছি যারা হচ্ছে যে আমি দেখি মানে আমাদেরকে সহ্য হয় না, যে যারা সিম্পিতি গেইন করে সিম্পলিসিটি নিয়ে, তাদেরকে হয়তো তাদের পছন্দ, কিন্তু মিতু তো অনেক সময় হক কথা ঠক ঠক বলে দেয়, যেটা মনে আসে সেটাই বলে দেয়। এই জন্য মিতুকে অসহ্য লাগে। তখন মনে হয় যে না, মিতু খুব অহংকারী। আসলে অহংকারী না তো, তোমাদের কাছে সেটা অহংকারী লাগে, কারণ হচ্ছে তোমরা একতরফা ভালো মানে একতরফা দেখো বিষয়গুলোকে, জাস্টিফাই করার চেষ্টা করো না। জাস্টিফাই করার মতো তোমাদের মধ্যে কোনো ক্ষমতাই নেই। আর তোমরা অন্ধভক্ত। আমি তাদের ওই দুই একজনের যারা হচ্ছে আমাদের বিরোধিতা করে সবসময় আমাকে, মিতুকে নিয়ে, তারা হচ্ছে অন্ধভক্ত। তাদের মধ্যে মানে ওই বিচার করার মতো ক্ষমতা তাদের নেই, মানে ভগবান দেয়নি, অর্জনও করতে পারেনি। তাদের এত ক্যাপাসিটি কম, এত ক্যাপাবিলিটি কম। তো এতটুকুই বলার, আর বেশি কিছু বলার নেই তাদেরকে। আজকে যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আমরা কাউকে দায়ী করবো না। আর কারোর জন্য হয়েছে এমনটা না, যেটা কপালে ছিল সেটা হয়। এমনিতে আমার ছোটো ছেলে দিনে 2 থেকে 3 বার পড়ে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মিতু একদিকে কাজ করে খেয়াল রাখতে পারে না, তাকে হচ্ছে যে সব সময় নজরে রাখতে পারে না, আরও অন্য কাজ করতে গিয়ে ওই ছেলে ওইদিকে পড়ে যায়। আরও অনেক কিছু বলেছে বন্ধুরা, মনের কষ্টে, অনেক রাগে। কারণ হচ্ছে যে অনেক কিছু শুনতে পারি, দেখতে পারি। হয়তো এই ঘটনা হওয়ার পরে অনেক মানুষ খুশি হয়েছে, হয়তো বা, কারণ আমার ছেলেকে সবসময়ই হচ্ছে অনেক কথা শুনিয়ে বলা হয়েছে, বা আমার ছেলেকে নিয়ে অনেক রকম হয়েছে। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না, কারণ যেহেতু এত বড় একটা ঘটনা হয়েছে, মিতু আমাকে এইভাবে বলেনি, বলেছে যে মোটামুটি কাটা গেছে। আমি ভাবছি তাহলে হয়তো বা সেরকমই কাটা গেছে, কিন্তু আমি সকালবেলা হাতটা খুলে যখন দেখলাম, আমার মাথায় হাত, সঙ্গে সঙ্গে বন্ধুরা, কারণ জায়গাটা এতটা ফুলেছে, এতটা মানে কাটা যে 2টা সাইড একদম খুলে গেছে। আমি তো দেখে আমার পুরো মাথা গরম। আমি সঙ্গে সঙ্গে আর দেরি না করে সকাল 8টার মধ্যেই টোটোকে ডেকে আমি সঙ্গে সঙ্গে হসপিটাল চলে গেলাম মাথা ভাঙাতে। আমি ঘোষাডাঙ্গাতেও গেলাম না, আমাদের যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেখানেও গেলাম না, সেখানে কিচ্ছু হয় না। আসলে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো না, মানে ওই হাসপাতালগুলোতে মানে এতটা বাজে সিচুয়েশন, আসলে কিছু বলার নেই। আসলে আজকে আমি নিজেও ফেস করছি তো, কারণ এত সকালে বাইরের চেম্বারে আলাদাভাবে দেখাতে পারিনি ডাক্তার, কারণ এত সকালে বসিনি। আর আমি সকালবেলা দেখেই আমার মাথা পুরো শেষ। তো সঙ্গে সঙ্গে আমি আর উপায় না পেয়ে আমি ওই মাথামার এক দিদিভাই, যে বলেছিলাম যে আগের বারও আমাদের অনেক হেল্প করেছে এর আগেও, তো সেই দিদিভাইকে কল করলাম। তো দিদিভাই বললো যে আসো। যাই হোক, ওই দিদিভাইকে অনেক হেল্প করেছে, দেখাও হয়েছিল। এবার দেখালাম, দেখিয়ে তো যেটা কন্ডিশন হয়েছে সেটা তো মানে কি বলবো, আমি আমার মুখে বলার মতো আর ইসে নেই। একটা এতটুকু বাচ্চাকে কি মানে সেলাই দিতেই হলো। তো ওই মুহূর্তটা নিজের চোখে কখনো এই যে এরকম সিচুয়েশান দেখতে হবে আসলে কোনো দিনও ভাবতে পারি নাই, বা ওই রকম অভিজ্ঞতা ছিল না, কোনো দিনও হয়নি। আমি জানি আমি ভুলভাল কথা বলছি, আসলে আমার কথা কি বলবো না বলবো আমি বুঝতে পারছি না। সিচুয়েশানটা এমন ছিল, আজকে খুব 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 একটা কী বলবো খারাপ দিন গেল। এই দিন কোনো বাবা মার না আসুক, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করে চাইবো আমাদের মতো যেন আজকের কারো এরকম পরিস্থিতি না আসে। আমরা 4 জনই হসপিটালে গেছিলাম বন্ধুরা। তো এমন অবস্থা যে সবার কি বলবো, আমি যখন প্রথমে ধরতে বললাম আমাকে ছেলেকে, আর আমার চোখের সামনে সেলাই, আমি তো ধরতে গেলাম, যখনই ওকে শোয়ালাম বিছানা ওই বেডটার মধ্যে, তখন ও আউট অফ কন্ট্রোল, মানে ওর মাকে লাগবে। পরে বাধ্য হয়ে ওর মা ওইদিকে কান্না করছে ছেলের কান্না শুনে, তার সাথে সাথে মিতাংশ কান্না করছে বাইরে। প্রথমে ওর মা সহ্য করতে পারবে না বলেই বাইরে বের হয়েছিল মিতাংশকে নিয়ে। এবার মিতাংশ ওর মাকে বলছে, মা তুমি কান্না করছো কেন? তো মিতাংশের কান্নার সাথে সাথে ওইদিকে মিতুর কান্না। আর আমি পরে লাস্টে বাধ্য হয়ে আমি গিয়ে মিতাংশকে ধরলাম। তারপর মিতু গেল মিথিলকে ধরতে।
এখানে দুই ছেলেই কান্না করছিল। ছোট ছেলের কান্না দেখে আমি কান্না করছি, আমার কান্না দেখে আমার বড় ছেলে কান্না করছে, যে কেন কান্না করছি আমরা। তারপরে এদিক থেকে ডাক্তারের কাছ থেকে সেলাই টেলাই করে তারপরে ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। তারপরে আবারও আসলাম এখানে আরেকটা ডাক্তার দেখাতে, এখান থেকে ওষুধ টষুধ নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর কি। আজকের দিনটা খুব খারাপ গিয়েছে। পৃথিবীর কোনো মার যাতে এরকম দিন না দেখতে হয় ভগবান, এটাই প্রার্থনা করি। প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক, কারণ বাচ্চার কিছু হলে মাদের জীবন শেষ হয়ে যায়। বাচ্চা বাচ্চা আমার কিচ্ছু হবে না শোনা, আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা আমার কিচ্ছু হবে না, কমে যাবে। দেখা যায় হাতটা, ছোট বাচ্চা। ওই দরজাটা যে তিনটা দেখতে পাচ্ছ ওইখানে হাতটা কেটে গেছে। এতটা বুঝতে পারি না, ব্যান্ডেজ লাগানো ছিল। সকালবেলা দেখে মাথা আমার ঘুরে গেল, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম। সেখানেও অনেক কেচ্চা, অনেক কাহিনি, পরে বলবো। এখন আর বলার মতো পরিস্থিতি নেই, শরীর সবারই ক্লান্ত। সেই সকাল 9টায় গেছি, এখন প্রায় 1টা বাজে এখন আসলাম বাড়িতে। কি বলবো, মানে বলার ভাষা নেই, এত পরিস্থিতি খারাপ। ওই দেখো দেখো, বাড়িতে এসেই সবার প্রথম দুই ছেলেকে সেন্টারে খিচুড়ি খাইয়ে দাইয়ে স্নান দান করিয়ে ঘুম পাড়ালাম। তারপরে এখন আমি দুনিয়ার রাজ্যের কাজ, জামা কাপড় ধুলাম, ঘরদোর পরিষ্কার করলাম, উঠান ঝাঁট দিলাম। সকালবেলা একবার ঝাঁট দিয়ে গেছিলাম, উঠান ঝাঁট দিলাম, কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম, দিয়ে তারপরে এখন স্নান করে আবার পুজো দেবো। সকালবেলা একবার স্নান করে গিয়েছি, যদিও বা হসপিটালে গিয়েছি না, স্নান না করলে কীরকম লাগে, তো সেই জন্য আবার স্নান ধান করলাম। এদিকে শরীরের অবস্থা এত খারাপ, সকালবেলা আমরা কেউ চা অবধি খাইনি, যার কারণে খিদেতেও পেট জ্বলে যাচ্ছে। আজকের জন্য টাটা।